আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। তো অনেকদিন পরে নানান তথ্য উপাত্ত ফেসবুকে আসছে। সর্বশেষ দেখছিলাম ওবায়দুল কাদের সাহেব তিনি মারা গেছেন। তো ফাটাগাস্ট ওরফে ওবায়দুল কাদের তিনি মারা যাননি, এই খবরটি ইতিমধ্যে জেনেছেন। তবে আমাদের খবরের প্রসঙ্গটা একটু ভিন্ন। হঠাৎ করেই দীর্ঘদিন যাবৎ প্রায় 10 মাস যাবৎ দলের এক সময়ের ব্লুটুথ ম্যান, সারাদিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন, গণমাধ্যমে বিবৃতি, এগুলো থেকে দূরে থাকা ওবায়দুল কাদের হঠাৎ করে একটা লারা দিয়েছেন। তো কেউ কেউ বলছেন যে এই লারাটার আসলে কারণ কি? কোনো গ্রিন সিগন্যাল, অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা, অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ইচ্ছা, নাকি আওয়াজ তুললেন, কোনটা আসলে মেইন কথা? তবে বক্তব্যের মধ্যে অনেক কিছুই প্রাসঙ্গিকতা তুলে ধরেছে। আওয়ামী লীগ সরকারের ভুল, মানে গেল 10 মাস যাবৎ সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী লীগ জুলাই আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি। এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি। তবে গত 10 মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে, পলিটিক্যালি এটা যে সরকার পতনের আন্দোলন ছিল, এটা স্পষ্ট মেটিকুলাসলি ডিজাইন ছিল। এই জায়গাটাকে ধরে রাখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনড প্ল্যান ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনের মাহফুজ হচ্ছে সেটার মাস্টারমাইন্ড। ইভেন জামাতও বলছে এটা কোনো কোটা টোটার আন্দোলন ছিল না। জামাতের এক নেতার বক্তব্য ভাইরাল যে এটা ছিলই। জামাত তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করেছে। সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল। কিন্তু যত কিছুই বলা হোক, জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে এটার দায়ভার আওয়ামী লীগকে নিতেই হবে। কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা বা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা তো নিশ্চিত। অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে। যাই হোক, এর মাঝখানে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা। আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন, আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব দেশে এসে, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। বিবিসিকে দেওয়া, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় অবস্থানরত ওবায়দুল কাদের তিনি দাবি করছেন জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত গত বছর নভেম্বরে নিরাপদে তিনি দেশ ছেড়েছেন। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তার বক্তব্য, তাদের সরকারের পতনের আন্দোলনকে গণ অভ্যুত্থান বলে সঠিক হবে না। এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির। পতনের আভাস কি পেয়েছিলেন? সাংবাদিকের প্রশ্ন ছিল। তার বক্তব্য যে তিনি সেদিন ঢাকামুখী মিছিলের খবর পান, সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো সেটা কাদের প্রকাশ করেছে। এক পর্যায়ে জানতে পারেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেতার এবং টেলিভিশনে ভাষণ দেবেন, সেই খবর পেয়ে বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তো এখানে বিভিন্ন বর্ণনার এক পর্যায়ে তার বক্তব্য যে এই যে এখন তাদেরকে ক্ষমা চাওয়ার বিষয়টা যেটা, বা জনগণের যে দাবি এই মুহূর্তে আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কিনা, তার স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা দেশে নাই, বিদেশ থেকে তারা রাজনীতি ওইভাবে করছেও না। যখন দেশে আসবে, রাজনীতি করার সুযোগ পাবে বা রাজনীতি করবে, তখন জনগণের সামনে এই জুলাই আগস্টে কি ভুল হয়েছিল বা অন্যায় হয়েছিল বা ক্ষমা চাইবে কি চাইবে না, ওইটা তখনকার প্রেক্ষাপট। তার মানে এখন ক্ষমা চাইবে না, বিচার যাই হোক, এটা তো স্পষ্ট। তো এতদিন পরে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া নিয়ে কেউ কেউ বলছেন যে কোথাও কোনো গ্রিন সিগন্যাল আসলো কিনা, অথবা আওয়ামী লীগ নতুন কোনো পরিকল্পনা করছে কিনা। অবশ্যই করছে। প্রকাশ্যে যখন রাজনীতি বন্ধ হয়, সংগঠন হিসেবে আপাতত নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত, সো গোপনে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। তবে সরকার এই ব্যাপারে খুবই সচেতন যে দেশের জন্য যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয়, এটা ব্যাপারে সরকার খুবই কনসার্ন করছে। দেখা যাক ওবায়দুল কাদেরের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর আবার পাল্টা প্রতিক্রিয়া কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, পাশাপাশি নির্বাচন মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং পরিবারের সাথে অথবা প্রবাসে ঈদ উল আজহা পালন করেছেন। আল্লাহ সবাইকে সুখ, শান্তি, সমৃদ্ধি দান করুক। তো যাই হোক, আজকের দিন আমার মনে হচ্ছে ঈদের দিন আরো একটা ভালো সুখবর দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল ঝড়, যে মতানৈক্য, যে বিষয়গুলো নিয়ে সেগুলো সম্পর্কে একটা
ক্লিয়ারেন্স তিনি দিয়েছেন, বিশেষ করে নির্বাচন। ইতিমধ্যে জেনে গেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ইস্যুটা সামনে চলে আসছে। আর আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে করিডোর। করিডোরের যে আলোচনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু আমাদের সরকারের ভেতর থেকেই একজন উপদেষ্টা তিনি প্রথম আলোচনা করেছিলেন। এরপরে যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলো, সেনাবাহিনী বা আম জনতা এটা নিয়ে প্রতিক্রিয়া জানালো, পরবর্তী সময় বিষয়টা আবার একটু পরিবর্তন হয়ে গেল। তো যাই হোক, এবার করিডোরের ইস্যুটাতেও আমাদের আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়েছেন। আর এই বক্তব্যে করিডোর বিষয়টাকে তিনি ক্লিয়ারেন্স করেছেন যে আসলে ঘটনাটা কি। মিয়ানমারকে করিডোর দিয়েছে আসলে এরকম প্রচার হয় নাই যে দিবে। আমরা যারা এটা নিয়ে সমালোচনা আলোচনা করেছি, আমরা বলছি যে সরকার এরকম একটা প্রস্তাবনা পাইছে বা সরকার এরকম একটা প্রস্তাবনার দিকে যাচ্ছে, দিচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জায়গাটা একটু ভুল ছিল। তো দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা মিথ্যা। অবশ্যই এখানে দিয়ে দিছে এই কথা বলা হয় নাই, হয়তো টুকিটাকি কেউ বলেছেন। তিনি বলছেন যে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন জাতিসংঘ মহাসচিব। এটা করা হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে, কিন্তু এই প্রস্তাবের পর্যায়ে রয়ে গেছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলছেন, আপনারা জানেন আমাদের দেশে এখন 12 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। প্রায় 1 লক্ষ রোহিঙ্গা এসেছে 2023 থেকে 24 সালের সেপ্টেম্বর সময়কালে, যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ ছিল। সেখানে চলমান সংঘাত এবং মানবিক পরিস্থিতির কারণে এখনো অনেকে আসতে চেষ্টা করছেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবর্তনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, রোহিঙ্গা ইস্যুটি প্রায় মৃত ছিল, আন্তর্জাতিক এজেন্ডা থেকে এটা ঝরে পড়েছিল। সে অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাগে নিয়ে এসেছি। আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়কে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম। আর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই বিষয়টা নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে। তো প্রত্যাবাসনের বিষয়ে একটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকার ঘোষণা। আর গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতন 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে। তো যাই হোক, তিনি এখানে বলছেন যে বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমি সুস্পষ্টভাবে বলছি এটি সর্বৈব মিথ্যা। এটি চিলে কান নিয়ে যাওয়ার মতন গল্প, যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদের শিল্পকর্ম। তো যাই হোক, আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তথ্য চাইতে একটু ভুল হয়। কেন? কারণ দিয়েছে এই কথাটা আসলে আমি শুনি নাই, দেওয়ার প্রস্তাবনা আছে বা আলোচনা চলছে, ওইটাই ছিল। আর এর মধ্যে আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টা ছিল, সেটা সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেওয়া হচ্ছে বলে দেশের মানুষের মধ্যে যে সমালোচনা, এটা আসলে ভুল। বরং যাদেরকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে দিলে বাংলাদেশের উপকার হবে। তাদের কাছ থেকে বন্দর পরিচালনার শিক্ষা নিয়ে একদিন বাংলাদেশের মানুষরাই আপনার আরো স্কিলড হবে, ডেভেলপ হবে এবং বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পাবে। এখানে বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল হয়েছিল যে বিদেশিদেরকে নাকি দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড অতি দুর্বল। এখন স্বাভাবিক, বাংলাদেশের অনেক ধরনের সমস্যা আছে। তো তিনি বলছেন যে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায়, যাই হোক লম্বা চূড়া বক্তব্য। তবে আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে না, আলোচনা আছে। তবে তিনি ভাবছেন যে বিদেশিদেরকে দিলে এটার ব্যবস্থাপনাতে এখানে অনেক স্কিলড হবে। বাট বাংলাদেশ মনে করছে যে এটা দেওয়া যাবে না, এখানে সার্বভৌমত্বের হিসাব আছে, মানে রাজনৈতিক দলগুলো বা আমাদের